স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আমি রওশন ভাইকে বিয়ে করতে পারবো না চাচিমা। কেন? কোন দিক দিয়ে কমতি আছে আমার ছেলের মধ্যে? সব দিক দিয়েই কমতি আছে। আমি যখন বলেছি আমি তাকে বিয়ে করব না, তার মানে আমি তাকে বিয়ে করব না। নিশান সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল আর ধপ করে রুমের দরজা বন্ধ করে দিল। নিশানের এমন তেজি জবাবে রুবি বেগম রাগে বোম হয়ে বিস্ফোরিতভাবে গজগজ করে রহিম মির্জাকে বলল, লাই দিয়ে দিয়ে এই বেয়াদব মেয়েটাকে মাথায় তুলেছ। এখন আমাদের মাথার উপর উঠে ধেই ধেই করে নাচছে। রহিম মির্জা তেতিয়ে উঠে বললেন, তো আর কি করতাম? বাপ মা মারা মেয়ে গায়ে হাত তুললে আল্লাহর গজব পড়বে আমাদের উপর। রুবি বেগম গিয়ে রহমান মির্জার পাশে বসলেন, কপাল চাপড়ে বললেন, এখন কি করব আমরা? এই মেয়ে তো বলছে রওশনকে বিয়ে করবে না। ও যদি রওশনকে বিয়ে না করে তাহলে এইসব সম্পত্তি আমরা কিভাবে নিজেদের আয়ত্তে আনবো? রহিম মির্জাও চিন্তায় পড়ে গেলেন। নিশান যদি তাদের ছেলেকে বিয়ে না করে তাহলে এই সম্পত্তির কানাকড়িও তারা পাবে না। চলো আগে পরিচয় করিয়ে দিই। নিশান হলো মির্জা বাড়ির একমাত্র মেয়ে এবং তার বাবা সাইফুল মির্জার সকল সম্পত্তির একমাত্র উত্তরসূরি, যার পুরো নাম নিশান মির্জা আরহা। তার বয়স সবে 21। একমাত্র মেয়ে হওয়ায় বাবা মায়ের খুব আদরের ছিল, কিন্তু গত 4 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে নির্মমভাবে মৃত্যু ঘটে সাইফুল মির্জা আর জুই বেগমের। তাদের মৃত্যুর পর থেকেই মেয়েটা কেমন যেন হয়ে গেছে, রাগী, জেদি আর রকচটা। ঘাড়তেরাও বলা চলে। নিজের মর্জি মতো চলে সে, কারোর সামনে নিজের অনুভূতি আর দুর্বলতা প্রকাশ করতে যেন ভুলেই গেছে। আর রুবি বেগম ও রহিম মির্জা হলেন নিশানের চাচা চাচি, যারা ওর বাবা মায়ের মৃত্যুর পর থেকেই ওর সাথে ওদের বাড়িতে থাকছে। তাদের নজর সাইফুল মির্জার সম্পত্তির দিকে, যা বর্তমানে নিশানের নামে উইল করা আছে। আর তার জন্যই তারা চাইছেন নিশান যেন তাদের ছেলে রওশন মির্জাকে বিয়ে করে। রওশন ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছে। অন্যদিকে নিশান রওশনকে পছন্দ করে না, সে শুধু তাকে একজন ভাই হিসেবেই দেখে। তাই তো নিশান সোজা চাচির মুখের ওপর না করে দিয়েছে। নিশান নিজের রুমে প্রবেশ করেই নিজের নরম দেহখানা বিছানায় এলিয়ে দিল। কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকায় রইল। ওর ভাবতেও অবাক লাগে, ওর চাচা চাচি নামক শয়তানগুলো ওকে সম্পত্তির জন্য তাদের ছেলেকে বিয়ে করতে জোর করছে। আজ এরা নিজেদের আসল রূপ দেখিয়েই দিল। ওর রক্ত যে এতটা নেমক হারাম হবে তাও কখনো ভাবতেই পারেনি। সিলিং থেকে চোখ সরিয়ে নিজের ফোনটা হাতে নিল। ফোনটা আনলক করতে স্ক্রিনে বাবা মার সাথে ওর ওয়ালপেপার জ্বলজ্বল করে উঠল। তা দেখে নিশান একটা তপ্ত শ্বাস ছাড়ল। তারপর কল লিস্টে থাকা একটা নাম্বারে কল করলো। দুবার রিং হওয়ার পর ফোনের ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করলো। নিশান শান্তস্বরে বলল, বড় মামা। ফোনের ওপাশ থেকে ওর বড় মামা সোহেল শিকদার কমল সুরে আওড়ালেন, কিরে মামনি, কেমন আছিস? জাহান্নামে আছে মামা। নিশানের ঝাঝালো কণ্ঠ কর্ণপাত হতেই সোহেল শিকদার বেশ অবাক হলেন আর চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মামনি? বাড়িতে সব ঠিক আছে তো? নিশান তীর তীর কণ্ঠে বলল, আমার আদরে চাচা চাচি চাইছে আমি যেন তার কোনো থোর ছেলেকে বিয়ে করি। ওরা এই সম্পত্তির লোভে পাগল হয়ে উঠেছে মামা। নিশানের উত্তর শোনার পর সোহেল শিকদার বেশ খানিকটা সময় চুপ রইলেন। গভীর ধ্যানে কিছু একটা ভাবলেন, তারপর ধাতস্থ কণ্ঠে বললেন, তুমি এসব নিয়ে চিন্তা করো না মামনি। তুমি বরঞ্চ আজকের মধ্যেই মামার বাড়িতে চলে আয়। আমি এর একটা না একটা ব্যবস্থা করব। ওকে ফাইন। তারপর নিশান কল কেটে দিল। বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলে তা থেকে নিজের জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজে প্যাক করতে শুরু করলো। ওর মামা ওকে আশ্বস্ত করেছে, মানে নিশ্চয়ই তিনি কোনো বড়সড় প্ল্যান করছেন। নিশান শীতলভাবে হাসল। ইতালিকে বলা হয় দ্য ল্যান্ড অফ। এটি এমন দেশ যেখানে একদিকে রয়েছে ইতিহাসের ছোঁয়া আর অন্যদিকে আছে আধুনিকতার সৌন্দর্য। ইতালির রোম শহরের রাতের সোডিয়ামের আলোতে ছুটে চলেছে কালো রঙের একটি মোটর বাইক। বাইকটির ইঞ্জিনের তীব্র শব্দে নিঃশব্দ রোম শহর হঠাৎই যেন কেঁপে কেঁপে উঠছে। বাইকের ওপর বসে আছে ইটালির আন্ডারওয়ার্ল্ডের এক শক্তিশালী ব্যক্তিত্ব। কালো লেদার জ্যাকেটে ঢেকে আছে তার চওড়া কাঁধ। গ্লাভস পরা হাতগুলো
দৃঢ়ভাবে ধরে রেখেছে বাইকের হ্যান্ডেল। মাথায় তার কালো হেলমেট। ভীষণের ভেতর থেকে তার ধূসর রঙের চোখজোড়া চলচল করছে, যেই চোখে মিশে আছে হিংস্রতা আর বিপজ্জনক স্থিরতা। সে বাইকটি একটি নির্দিষ্ট ওয়্যারহাউসের সামনে থামালো। তাকে দেখতে পেয়ে দ্রুত গার্ড গেট খুলে দিল, আর বাকি গার্ডরা একসাথে লম্বা সারিতে জড়সড় হয়ে দাঁড়ালো। সকলের পরনে কালো রঙের স্যুট, এক একজনের সুঠাম দেহ পালোয়ানের মতো। ব্যক্তিটি সোজা ওয়্যারহাউসের গার্ডেনে প্রবেশ করল, যেখানে লিওন আর রিকা উপস্থিত ছিল। ব্যক্তিটিকে আসতে দেখে দুজনেই তার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালো। ব্যক্তিটির দৃষ্টি যায় তাদের সামনে দাঁড়িয়ে থাকা একজন মধ্যবয়স্ক ইতালিয়ান ব্যক্তির দিকে। তখনই সেই ইতালিয়ান ব্যক্তিটি হেসে বলে উঠল, Ti stavo aspettando solo per te, Mefil. মেহফিল কোনো উত্তর দিল না। সে শীতল দৃষ্টিতে ইতালিয়ান ব্যক্তির দিকে তাকিয়ে রইল। তার এমন চাহনি দেখে লোকটি ইতস্তত হয়ে পড়ে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তার এমন অবস্থা দেখে মেহফিলের ঠোঁটের কোণে এক ছিলতে বাঁকা হাসির রেখা স্পষ্ট হলো। মেহফিল কোনো কথা না বলে নিজের পকেট থেকে তার বন্দুক বের করে, যা দেখে লোকটি ভয়ে দু কদম পিছিয়ে যায় আর ভয়ার্থ কণ্ঠে বলে, Mefil cosa vuoi fare? মেহফিল শীতল কণ্ঠে জবাব দিল। মেহফিলের কথা শেষ হতেই ঠাস করে শব্দে পুরো ওয়্যারহাউসের গার্ডেন কেঁপে উঠল। ইতালিয়ান ব্যক্তিটির দেহখানা সঙ্গে সঙ্গে হাওয়ার গতিতে মাটিতে লুটিয়ে পড়ল। তার কপাল বয়ে তাজা উষ্ণতরল রক্ত গলগল করে ছুটছে। মেহফিলের হাতের বন্দুকটি থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। এই দৃশ্য দেখেও লিওন আর রিকা নিজ স্থানের ঠায় দাঁড়িয়ে রইল। এইসব তাদের কাছে স্বাভাবিক ব্যাপার। মেহফিল মুখের ভঙ্গিমা শক্ত রেখেই গার্ডদের হুকুম করল। এই বলেই সে লিওন আর রিকাকে নিয়ে ওয়্যারহাউসের ভেতর প্রবেশ করলো। গার্ডরা ওই ইতালিয়ান ব্যক্তিটির লাশটা একটা বস্তাতে ভরে তাদের একটি গাড়িতে করে পাঠিয়ে দেয় অন্য স্থানে। এবার পরিচিত হওয়া যাক মেহফিল, যার পুরো নাম আফরান মেহফিল। ইতালির আন্ডারওয়ার্ল্ডের বিপজ্জনক গ্যাংস্টার এবং মাফিয়া পরিবারের সদস্য, যার ক্ষমতার প্রভাব ইতালি ছাড়িয়ে বিস্তার করেছে আরও বহু দেশে। অত্যন্ত উন্মাদ, রকচটা, বেপরোয়া ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ব্যক্তি সে। ইতালির রোম শহরে সবাই তাকে এক কথায় নাইট মনস্টার রফি নামেই জানে, কারণ সে তার সব ধরনের কাজ রাতের আধারে করে। কোনো প্রকার প্রমাণ সে রাখে না। সে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য সব রকম সীমা লঙ্ঘন করতে পারে। তার কাছে সহানুভূতি আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। সে যেন এক হৃদয়হীন মনস্টারের মতো, অন্যকে কষ্ট দিয়ে সে আনন্দ পায়। পুরো ইতালি এক আতঙ্কের নাম আফরান মেহফিল ওরফে নাইট মনস্টার। সে মূলত ড্রাগ ডিলিং আর অস্ত্র পাচারের সাথে যুক্ত। তার কাজ খুবই স্বচ্ছ, ভুল করা যেন তার ডিকশনারিতে লিখাই নেই। তার ডান হাত হলো লিওন, যার মূল কাজ হলো ড্রাগ ডিল ও অস্ত্র পাচারের সকল ইনফরমেশন মেহফিলকে দেওয়া। আর তার বাম হাত হলো রিকা, যে মূলত তার সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড। আফরান ওয়্যারহাউসে প্রবেশ করে লিওনকে প্রশ্ন করে, Are all the weapons ready? লিওন হ্যাঁ মাথা নাড়ে। আফরান তবুও ভালোভাবে চেক করে নিল। তখন লিওন শান্ত সুরে বলে উঠল, Mr. Larson wants to meet with you Why? to finalize the deal. লিওনের উত্তর শুনে আফরানের মুখের অন্ধকারে ছায়া নেমে এলো। সে লিওনের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, Just kill him. He's a fucking liar. আফরানের কথার মানে বুঝতে পেরে লিওন শান্তভাবে তার আদেশ মাথা পেতে নেয়। আফরান সোজা ওয়্যারহাউস থেকে বেরিয়ে যায়। লিওন বা রিকা কেউই তার সাথে যায় না, কারণ আফরান এই মুহূর্তে প্রচণ্ড রেগে আছে। তার পেছনে যাওয়া মানে নিজের বিপদকে আলিঙ্গন করা। নিশান নিজের কাপড় গুছিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য ছোট মামার বাড়িতে যাওয়া। নিশানকে লাগেজ নিয়ে নিচে নামতে দেখে রহিম মির্জা আর রুবি বেগম ওর কাছে এগিয়ে এলো। রহিম শান্ত স্বরে ওর দিকে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছিস তুই এই সন্ধ্যার সময়? নিশান একবার চাচার দিকে তাকালো, তারপর তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল। বড় মামার বাড়িতে। ওর উত্তর শুনে রুবি বেগম চেতে উঠলেন। আগামীকাল তোর আর রওশনের বিয়ে, আর তুই কি না এখন তোর মামার বাড়ি যাচ্ছিস? চাচির কথায় নিশানের গা রিরি করে উঠল। ইচ্ছে করছে চাচির চুলের মুঠি ধরে 3-4 ঘা লাগিয়ে দিতে, কিন্তু সে নিজেকে শান্ত করে নিল আর তীক্ষ্ণভাবে জবাব দিল, আমাকে দেখে কি তোমাদের বলদ মনে হয়? তোমাদের ছেলেকে বিয়ে করার চেয়ে ইঁদুর মারার বিষ খেয়ে পটল তলা অনেক ভালো। ছে! নিশানের জবাবে ওর চাচির রাগ সপ্তম আসমানে উঠে গেল।
তিনি যখনই নিশানকে ঠাসিয়ে একখানা চর মারতে যাবেন তখনই রহিম মির্জা তাকে থামিয়ে দিলেন আর ইশারায় গায়ে হাত তুলতে বারণ করলেন। তারপর নিশানের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বললেন, আগামীকাল রাতে তোমার আর রওশনের বিয়ে, তা তুমি চাও বা না চাও, এখন নিজের ঘরে গিয়ে নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করো। তারপর তারা সেখান থেকে নিজের রুমে চলে যায়। নিশান তাদের যাওয়ার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমার উপর হুকুম চালানোর অধিকার কারণ নেই। এই বিয়ে কখনোই হবে না। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে কিভাবে তা বাঁকাতে হয় তা এই নিশান মির্জা আরহা খুব ভালো করেই জানে। শহরের আলো ছায়া সীমা ছাড়িয়ে এক নির্জন পাহাড়ি রাস্তার শেষের দিকে দাঁড়িয়ে আছে মিফাইল ফিলা। অন্ধকারে ঢাকা এক নীরব রাজ্য। গেটের ওপরে খোদাই করা নামটা মিফাইল ফিলা ম্লান আলোয় এমনভাবে জ্বলে ওঠে যেন কোনো অদৃশ্য সতর্ক বার্তা দিচ্ছে। বাড়ির দেয়াল ধূসর আর কালো ছায়ার মিশেলে তৈরি। বিশাল কাচের জানলাগুলো দিনের আলো গিলে রেখে রাতে শুধু প্রতিফলন ফেরত দেয়। ভেতরের আলো বাইরে বেরোয় না। ভেতরে ঢুকলেই প্রশস্ত অথচ শীতল হলরুম। উঁচু ছাদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতি আলোয় ভেতরটা আলোকিত। বাড়ির পেছনের বাগানটা দিনের বেলায় সবুজ হলেও রাতে তা যেন অন্ধকার জলাশয়ের পাশে এক রহস্যময় ছায়াপথ, যেখানে প্রবেশ করলে মনে হয় এক অন্ধকার জগতে প্রবেশ করেছি। আফরান বাড়িতে প্রবেশ করল। বরাবরের মতোই বাড়িটি শান্ত, নীরব অথচ ভয়ঙ্কর। কালো মার্বেলের ফ্লোরিংয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে গেল সে। ঘরে প্রবেশ করতেই আফরানের শান্ত মুখখানা নিমিষে ভয়ঙ্কর রূপ ধারণ করল। তার চোয়াল শক্ত হয়ে এলো, ধূসর বর্ণের চোখ চূড়া লাল বর্ণ ধারণ করল, যেন আগ্নেয় লাফা। সে তড়িৎ গতিতে বেডের কাছে এগিয়ে গেল, দাঁত কটমট করে বলল, What the hell are you doing here? বেডের উপর বসে থাকা মেয়েটি আফরানের দিকে একটু এগিয়ে এসে প্রলোভন সংকুল স্বরে বলল, Baby, I was missed you. Why? Am I your fucking boyfriend? মেয়েটি নিচের ঠোঁট কামড়ে একই কণ্ঠে বলল, No, but Dad said that very soon he will arrange our marriage. মেয়েটির কথা শুনে অভ্রানের রাগে মাথার রক্ত টকবক করে উঠল। নিজের বন্দুকটা পকেট থেকে বের করতে করতে হুঙ্কার দিয়ে বলল, I'd rather kill than marry a girl like you. এই বলেই অভ্রান মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার কপাল বরাবর কুলি করে। সঙ্গে সঙ্গে মেয়েটার দেহখানা নিথর হয়ে বেডের ওপর পড়ে যায়। তাজা তরল রক্তে ভিজে যায় বিছানার চাদর। গুলির শব্দ শুনতে পেয়ে লিওন, যে কিনা সবে বাড়িতে প্রবেশ করেছিল, সে দ্রুত ছুটে আসে অভ্রানের রুমে। রুমের অবস্থা দেখে সে খানিকটা অবাক হয়। তার মুখ থেকে বস শব্দটি উচ্চারিত হয়, কিন্তু অভ্রান তাকে থামিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, How did this whore enter my mansion without my permission? লিওন একটা ঢোক গিলে উত্তর দিল, Sorry, boss. Clean my room before I'll kill you. এই বলে অভ্রান ধূপধাপ করে রুম থেকে বেরিয়ে যায়। লিওন যেন হাফ ছেড়ে বাঁচে আর বিড়বিড় করে বলে, একদম ঠিক হয়েছে। বসের সাথে ঘেঁষাঘেঁষি করতে গেলে এমনই হয়। এখন আমি সুন্দর করে তোমার লাশটা প্যাকেট করে তোমার বাপের কাছে পাঠিয়ে দেব। এই বলে লিওন দুজন গার্ডকে ডাকে লাশটা সরিয়ে নিতে, আর মেয়েদেরকে বলে ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে। কিছুক্ষণ পর অভ্রান আবার রুমে ফিরে আসে। তখন রুমটি একদম পরিষ্কার ছিল। একটু আগে যে সে একটা মেয়েকে কোনো দয়া ছাড়াই শ্যুট করেছে তার কোনো প্রমাণই এখন আর নেই। তবে অভ্রানের রাগ কমল না। সে লিওন আর রিকাকে রাগান্বিত কণ্ঠে ডাকল। ওর কণ্ঠ কর্ণপাত হতে ওরা দুজন রুমে ছুটে এলো। অভ্রান চেঁচিয়ে বলল, ওই বুলশিটটা আমার বেডে বসেছিল। এই বেডটা আমার রুম থেকে বের করে আগুন জ্বালিয়ে দে। Dad, please, I want Abran. নিজের মেয়ের এমন আবদারে মিস্টার লারসন হতবাক না হয়ে পারলেন না। তিনি রাগান্বিত দৃষ্টিতে তাকালেন তার মেয়ে সোফিয়ার দিকে আর বিস্ফোরিত কণ্ঠে বললেন, গতকাল ওই ছেলে তোমার বড় বোনকে হত্যা করেছে আর আমাকেও মারার হুমকি দিয়েছে, আর তুমি কিনা ওই ছেলেকেই চাইছো। মিস্টার লারসনের কথায় সোফিয়া অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। সে একই ঠান্ডা চেহারা আর শীতলতর কণ্ঠে বাবাকে উদ্দেশ্য করে বলল, Iralla mia sorilastra. Mac liye cozy udaye morta. মীরামন লেশহীন উত্তরে মিস্টার লারসন আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। মেয়ের দিকে এগিয়ে গিয়ে তার গালে ঠাসিয়ে একখানা চর বসিয়ে দিলেন। বাবার এমন আচমকা চর সামলাতে না পেরে সোফিয়া 2 কদম পিছিয়ে গেল।
তার ফর্সা গালখানায় 5 আঙুলের ছাপ স্পষ্ট হলো। তবে সে নিজেকে সামলে নিয়ে বলল, I want Afran Mehfil at any cost. এই বলেই সে লার্সন হাউস থেকে বেরিয়ে গেল। মিস্টার লার্সন মির্জাওয়ার দিকে তাকিয়ে রইল। 2 বিয়ে করেছিলেন তিনি। প্রথম স্ত্রী ইলাকে মানে তার বড় মেয়েকে জন্ম দেওয়ার পরে মৃত্যুর স্বাদ আস্বাদন করে, তাই মেয়ের দেখাশোনা করার জন্য আর নিজের জন্য আরেকটি বিবাহ করেন। সেই ঘরেও একটা মেয়ে হয় মানে সোফিয়া। তার দ্বিতীয় স্ত্রীও অকালে ক্যান্সারে মারা যায়। তারপর থেকেই তিনি সোফিয়া আর ইলাকে নিজের হাতেই বড় করেছেন। ইলা বাবা ভক্ত হলেও সোফিয়া নিতান্তই অভদ্র একটি মেয়ে। বড় ছোট কাউকেই সে মান্য করে না। তার চোখ একবার কোনো কিছুতে পড়লে সেটা হাসিল না করা পর্যন্ত ক্ষান্ত হয় না। ইলাকে সে বরাবরই পছন্দ করতো না, তাই তো ইলার মৃত্যুতে তার একটুও আফসোস হয়নি, বরং তার কাছে মনে হচ্ছে এতে তারই সুবিধা হলো। এতে করে আফরানকে নিজের করে পাওয়ার রাস্তায় তার অন্য কোনো কম্পিটিটর নেই। মিস্টার লার্সন নিজের চেয়ারে বসলেন। তখনই তার ফোনে একটি কল আসে। তিনি স্ক্রিনে লিওনের নাম্বার দেখে একটা ঢোক গিললেন। কাপা হাতে কলটি রিসিভ করতেই লিওনের কাটকাট কণ্ঠ প্রতিধ্বনিত হলো ফোনের অপর পাশ থেকে। গতকাল নিজের বড় মেয়েকে হারিয়ে নিশ্চয়ই নিজের কর্মের ফল পেয়েছো। এখন নিজের ছোট মেয়েকেও সাবধান করে দাও, যেন সে বসের থেকে দূরে থাকে, না হলে তার পরিণতিও তোমার বড় মেয়ের মতোই হবে। ইতালিয়ান ভাষায় বলল। লিওনের হুমকিতে মিস্টার লার্সন কেঁপে উঠলেন। কলকাটার শব্দে একটা ছোট্ট শ্বাস ছাড়লেন। তার চোখে ভেসে ওঠে তার বড় মেয়ের মৃতদেহখানা। মেয়েটার কপালখানা গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল। এই দৃশ্য চোখে ভেসে উঠতেই তিনি চোখ বন্ধ করে নিলেন। আফরান মেহফিল তাকে প্রাণে মারার বদলে তার মেয়ের প্রাণ নিয়েছে। মুহূর্তেই তার মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। প্রতিশোধের তাড়নার আগুনে চোখ জোড়া পুলকিত হলো। তিনি তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবেন। সকালে সূর্যের উজ্জ্বল আলো পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করতেই নিশানের ঘুম ভেঙে যায়। ধীর গতিতে শোয়া থেকে উঠে বসল। গতকাল রাতে প্ল্যান করতে করতে দেরি করে ঘুমিয়েছিল সে। হঠাৎই রুমের দরজায় কড়া নাড়ার শব্দে নিশানের মুখখানিতে স্পষ্ট বিরক্তির ছাপ পরিলক্ষিত হলো। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কয়েক পা ফেলে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই রওশনকে সামনে আবিষ্কার করলো, যার পরনে একটা টিয়া কালারের টি শার্ট আর জিন্স প্যান্ট। নিশানের বিরক্ত আরও বেড়ে গেল। ঝাঁঝালো স্বরে আওড়ালো, কি হয়েছে? সকাল সকাল এমন ডিস্টার্ব করছিস কেন? নিশানের ঝাঁঝালো কণ্ঠ কর্ণপাত হতেই রওশনের কানের পোকাগুলো নড়ে চড়ে উঠল। এই মেয়ে গলায় এমন ফাটা বাঁশ কেন? রওশন ছেড়ে কাশল আর মাখুমাখু স্বরে বলল, আজ তো আমাদের বিয়ে নিশান, তাই মা বলল তোকে ডেকে দিতে। বিয়ের কথা কর্ণপাত হতেই নিশানের মেজাজ বিগড়ে গেল। তেড়তের কণ্ঠে চেঁচিয়ে বলল, করবো না আমি তোকে বিয়ে। আমায় বিয়ে করলে কি সমস্যা নিশান? আমার কোন দিক দিয়ে কমতি আছে? আমার মতো এত কিউট আর কুচু কুচু ছেলেকে তুই কিভাবে বিয়ে না করার কথা বলিস? নিশানের রাগ চোটে সপ্তম আসমানে। ইচ্ছে করছে এই ছেলেকে কষিয়ে এক চড়ে সোজা করে দিতে। ওর বাপ মা সবাই ওর সম্পত্তির পেছনে কুত্তার মতো পড়ে আছে, আর এই ছেলে কিনা বিয়েতে পড়ে আছে। নিশান চেঁচিয়ে বলল, হাইস, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। তোর মতো কাউয়ারে বিয়ে করার চেয়ে কচু গাছে ঝুলে মরা ভালো। নিজের পায়ে কুড়োল মারার মতো বিয়াক্কেল মেয়ে এই নিশান মির্জা আরহা নয়। নিশানের এমন করার জবাবে রৌশন থ হয়ে গেল। কথা বলার জন্য সঠিক বাক্য সে খুঁজে পাচ্ছে না। ওদের এমন চেঁচামেচি শুনে রবি বেগম নিচ থেকে দোতলায় উঠে এলেন। নিশানের ঘরের সামনে এসে দেখল নিশান রৌশনের দিকে ক্ষুব্ধ চাহনিতে তাকিয়ে আছে, আর রৌশন বাক্যহীনভাবে দাঁড়িয়ে আছে। তাই তিনি একবারই বললেন, কি হয়েছে? তোমরা দুজন এমন চেঁচামেচি করছো কেন? পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি চলছে, তাই আমরা খুশির ঠেলায় জানেমান জানেমান বলে চেঁচাচ্ছি। নিশানের এমন তোত্তারা উত্তর শুনে রবি বেগম চটে গেলেন। এই মেয়ে তার সাথে এখানে ইয়ার্কি মারছে। তিনি বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোমার মতো বেয়াদব, অসভ্য আর অভদ্র মেয়ে আমি আমার জীবনে আর দুটোও দেখিনি। এতগুলো নামের উপাধি একসঙ্গে পেয়ে নিশান বাঁকা হাসল। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে নিজের নরম নাকখাতা হালকা ঘষতে ঘষতে গাছারা ভাব নিয়ে শীতল কণ্ঠে রবি বেগমকে বলল, দেখবেন কিভাবে? এই নিশান মির্জা আরহা তো দুনিয়াতে শুধু ওয়ান পিস আছে, সুতরাং
আমাকে মনো পেট দুটো ভরেই দেখুন। কেমন চাচিমা? ওর এই উত্তরটা রবি বেগমকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নিশান আর কোনো কথা না বলে মা ছেলে দুজনের মুখের ওপর রুমের দরজা লাগিয়ে দিল। তা দেখে রবি বেগম আর রৌশন একে অপরের দিকে চোখাচোখি করল। রবি বেগম গজগজ করতে করতে বললেন, একবার শুধু বিয়েটা হয়ে যেতে দে, তারপর এই মেয়ের পাকনা কিভাবে ভাঙতে হয় তা আমি খুব ভালো করে জানি। অন্যদিকে নিশান নিজের রুমের বারান্দায় গেল। আশপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। বারান্দাটা বাড়ির পেছনের দিকে হওয়ায় একদিক দিয়ে ভালো হয়েছে। ও আজ রাতে যা করতে যাচ্ছে তার জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর কিছুই হতে পারে না। এই ভেবে নিশানের অধর জোড়ায় এক রহস্যময় হাসির রেখা স্পষ্ট হলো। মিফাইল ভিলাতে বিরাজ করছে শুনশান নীরবতা। ভিলার চারপাশ ঘিরে রেখেছে অসংখ্য গার্ডস, যাদের পরনে কালো রঙের স্যুট, এক একজন দেখতে সুঠামদেহী মস্ত পালোয়ানের মতো। ভিলার লিভিং রুম একদম খালি, কোনো ব্যক্তিবর্গের অস্তিত্ব নেই। কিচেন রুমে দুজন মেইড রান। ভিলার পেছনের বাগানে সুইমিং পুলের পাশে অভরান নিজের পালিত উইথ চেয়ারকে নিয়ে বসে আছে, যার নাম সে দিয়েছে ব্লু শ্যাডো, কারণ সাদা বাঘটির নীল চোখচূড়া সমুদ্রের পানির মতো স্বচ্ছ, শীতল আর হিংস্র। ব্লু শ্যাডো শুধুমাত্র অভরানের কথা মতোই চলে, তার কাছে পোষ মানে, আর অন্যদের কাছে সে একটি হিংস্র দানবীয় পশু। সে যেন অভরান মেহফিলের প্রতিচ্ছবি। অভরান যখন ব্লু শ্যাডোকে নিয়ে বসেছিল তখনই সেখানে লিওন আসে। লিওন অভরানের পেছনে দাঁড়ালো। ব্লু শ্যাডো তার নীল চোখচূড়া দিয়ে একবার লিওনকে পর্যবেক্ষণ করল। পরিচিত মুখ দেখে সে কোনো প্রকার হিংস্র প্রতিক্রিয়া দেখালো না, শান্ত পশুর ন্যায় অভরানের পাশে বসে রইল। লিওন হালকা কাশি দিয়ে অভরানকে উদ্দেশ্য করে ঠান্ডা স্বরে বলে, বস, মিস্টার লারসনকে সাবধান করে দিয়েছি, কিন্তু আমার মনে হয় না এতে খুব একটা লাভ হবে। ওনার ছোট মেয়েটা বড় মেয়ের চেয়েও বেশি বদমাশ। অভরান শীতল দৃষ্টিতে লিওনের দিকে তাকালো, তারপর আবার ব্লু শ্যাডোর দিকে তাকিয়ে তার মস্তকে হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই লিওন, প্রয়োজন পড়লে ওকে জ্যান্ত আমার ব্লু শ্যাডোর কাছে ছেড়ে দিব, তারপর বাকি কাজটা আমার শ্যাডোই করবে। অভ্রানের এত শান্ত জবাবে লিওনের চোখচোরা বড় বড় হয়ে গেল, কারণ ব্লু শ্যাডোর সামনে কোনো অপরিচিত মানুষকে ছেড়ে দেওয়া মানে এর অর্থ হলো হিংস্র আক্রমণের শিকার হওয়া, আর না হয় নির্ঘাত মৃত্যুকে আলিঙ্গন করা। তবে অভ্রানের ওপর কিছু বলার সাহস লিওন করল না, তাই মৃদুভাবে মাথা নেড়ে সে যখনই যেতে নিবে তখনই অভ্রান পেছন থেকে কড়া কণ্ঠে বলে উঠল, ভিলার সিকিউরিটি আরো বাড়িয়ে দিলিও, আমার অনুমতি ব্যতীত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, বিশেষ করে কোনো জঘন্য নারী যেন একদমই প্রবেশ করতে না পারে। অভ্রানের কড়া কণ্ঠ শ্রবণপাত হতেই লিওন জমে গেল আর তার দিকে ঘুরে তাকালো, কিন্তু অভ্রানের ধূসর বর্ণের চোখচোরা তখনও ব্লু শ্যাডোর দিকে নিবদ্ধ। লিওন মৃদুভাবে মাথা নেড়ে আদেশ গ্রহণ করলো আর ধীরগতিতে বাগান থেকে বেরিয়ে গেল। ভিলার লিভিং রুমে প্রবেশ করতে রিকা তাকে থামিয়ে দিল আর প্রশ্ন করল, বস কখন বিয়ে করবে ব্রো? রিকার প্রশ্নের লিওন ভ্রু কুচকালো। রিকার অসময় এমন প্রশ্ন ফিকে লাগলো লিওনের কাছে। সে একবার ভালোভাবে রিকার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পরখ করে নিল, তারপর তীক্ষ্ণ স্বরে বলল, তোর বয়স কত রে রিকা? এবার 32-এ পা পারালাম। তার জন্যই তোমার প্রেম করার শখ জেগেছে, তাই তো? তো জাগবে না? বস নিজেও বিয়ে শাদী করছে না, আর আমাদেরটাও হতে দিচ্ছে না। ভাই, এরপর তো আমি বুড়ো হয়ে যাব, তখন কেউ মেয়ে দিতে চাইবে না। রিকার উত্তর শুনে লিওন না চাইতেও হেসে ফেলল। তা দেখে রিকা বিরক্তিতে কপাল কুচকালো। লিওন ওর কাঁধে হাত রেখে বলল, কেউ মেয়ে না দিলে মিস্টার লারসনের মেয়ে সোফিয়াকে বিয়ে করে নিস। শাকচুন্ডিটা তোর, ওকে বিয়ে করার থেকে সারা জীবন সিঙ্গেল হয়ে কাটিয়ে দেওয়া অনেক ভালো। শালির দুই বোনেরই ক্যারেক্টার লুজ আছে, খালি বস পিছনে পড়ে থাকে। মির্জা বাড়ি বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। বাড়ির চারপাশে আলোর ছড়াছড়ি, বিভিন্ন প্রকার ফেয়ারওয়ে লাইট, স্ট্রিং লাইট দিয়ে দোতলা বিশিষ্ট পুরো বাড়িটি সাজানো হয়েছে। হবে নাই বা কেন? সবার চোখে আজ বাড়ির একমাত্র মেয়ে আর ছেলের বিয়ে। রহিম মির্জা অতিথি আপ্যায়নে ব্যস্ত, আর রুবি বেগম হ্যাসেল সামলাচ্ছেন। রাতে তখন প্রায় 8:39। কাজে এসেছেন বিয়ে পড়াতে। প্রথমে রওশন নিচে নেমে এলো, পরনে একটি সাদা শেরওয়ানি, চুলে জেল দিয়ে স্টাইল করা আর ঠোঁটে একটা হাসি। ছেলেকে দেখে রুবি বেগম উৎফুল্লিত কণ্ঠে বলে ওঠেন, মাশাল্লাহ, আমার সোহাগ চাঁদ বাবাটার
কত সুন্দর লাগছে। ওই মেয়ের কপাল ভালো যে আমার ছেলেকে স্বামী হিসেবে পাচ্ছে। মায়ের মন্তব্যে রওশন হাসল। তারপর সে গিয়ে কাজের পাশে বসল। অন্যদিকে নিশান তার ঘরেই ছিল। সকাল থেকে কাউকে নিজের ঘরে প্রবেশ করতে দেয়নি। পার্লারের মেয়েরা সাজাতে আসলে সে বারণ করে দিয়েছে, বলেছে সে নিজেই সাজতে পারবে। নিশান একটা লাল রঙের সোনালি পাড় দেওয়া বেনারসি শাড়ি পরেছে, সাথে কিছু ভারী গহনা আর হাতে লাল ছুরি। নিজেকে আয়নায় দেখে সে নিজেই বলল, মাশাল্লাহ, একদম লাল টুকটুকে বউয়ের মতো লাগছে তোকে নিশান। শুধু শালার বড়টাই মন মতো হলো না। এই কচুরে আমি হই জিন্দেগিতে বিয়ে করবো না। এই বলে মেয়েটা আপন মনে হেসে উঠল। ফোনটা হাতে নিয়ে সোহেল শিকদারকে কল করলো। দুবার রিং হওয়ার পর ফোনের ওপাশ থেকে সোহেল শিকদার কল রিসিভ করলেন। নিশান সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, সব ব্যবস্থা করা হয়ে গেছে তো মামা? ফোনের ওপাশ থেকে সোহেল শিকদারের মৃদু হাসির শব্দ শোনা যাচ্ছে। তিনি ফুরফুরে কণ্ঠে উত্তর দিলেন, সব বন্দোবস্ত হয়ে গেছে, শুধু তুই আসার বাকি। আমি আসছি। এই বলে নিশান কল কেটে দিল। তারপর নিজের গোছানো লাগেজটা বের করলো। তখন দেয়ালে লাগানো ফ্যামিলি ফটোর দিকে চোখ পড়লো মেয়েটার। সে থামলো আর মলিন স্বরে বলে উঠল, আই এম সরি আব্বু আম্মু, কিন্তু এখন যদি বংশের মান সম্মানের কথা ভাবতে চাই, তাহলে নিজের জীবনকে ওই নর পিশাচগুলোর হাতে বলি দিতে হবে। আর এই নিশান এমন ভুল কখনোই করবে না। শেষের কথাটুকু সে গভীর দৃঢ়তা ও আত্মবিশ্বাসে বলল। অন্যদিকে রওশন, রহিম মির্জা আর রুবি বেগম লিভিং রুমে বসে আছে। আশপাশটা অতিথি দিয়ে ঘেরা। কাজী এবার বিয়ে পড়াবেন, তাই কনেকে ডাকার জন্য রুবি বেগম কয়েকজন মেয়েকে পাঠান নিশানের ঘরে। আকাশে তারারা মিটমিট করে জ্বলছে। গোলাকার চন্দ্রের মৃদু আলো ছড়ে আছে ধরণীর বুকে। গাছের সবুজ পাতাগুলো শীতল হাওয়ায় নড়ে চড়ে উঠছে। মির্জা বাড়িতে বিয়ের আমেজ, সকলে অপেক্ষায় আছে কনের। অন্যদিকে নিশান নিজের ঘরের বারান্দায় বউ বেশি দাঁড়িয়ে আছে। পরনে তার লাল শাড়ি, গহনা আর ঝুড়ি। বারান্দার রেলিংয়ের সাথে দুটো লম্বা শাড়ি ঝোলানো আছে। নিশান এক ঝটকায় নিজের হাতে থাকা লাগেজটা দোতলা থেকে নিচে বাগানে ফেলে দিল। বাড়িতে মৃদু গান চলতে থাকায় লাগেজ পড়ার শব্দ বাড়ির ভেতরে অবস্থিত মানুষগুলোর কর্ণে পৌঁছতে পারল না। নিশান একটা লম্বা শ্বাস টানল। ভালো করে বাগানের আশপাশটা বারান্দা থেকে পরখ করে নিল। না, বাগানে এই মুহূর্তে কেউ নেই। নিশান শাড়ির আঁচলখানা নিজের কোমরে পেঁচিয়ে নিল। তারপর রেলিংয়ের সাথে বেঁধে রাখা শাড়িগুলো ধরে ধরে আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো। খানিকটা সময় পর সে অক্ষত অবস্থায় বাগানে নামল। নামার পর সে কয়েকটা টান টান শ্বাস ছাড়ল। জীবনেই প্রথমবার সে এমন কিছু করেছে। বিয়ের থেকে বাঁচতে নিশান অবশেষে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। নিশান যখন নিজের লাগেজটা নিয়ে পেছনে ঘুরল, তখনই ওর নিজের জায়গায় স্তম্ভিত হয়ে গেল। ওর সামনে একটি 6 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। নিশান একটা ঢোক গিলল। ছোট্ট মেয়েটি ওর দিকে এগিয়ে এসে শিশুসুলভ কণ্ঠে আওড়ালো, নিশাদ বুবু, তুমি বউ সেজে কোথায় যাচ্ছ? নিশান নিজের কপালের সামনে চুলগুলো দুহাতে সরিয়ে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসল। মেয়েটাকে নিজের কাছে এনে নিজের ব্যাগ থেকে একটা কিটকেট চকলেট বের করে মেয়েটিকে দিয়ে বলল, বউ, তো তোমার জন্য এই চকলেটটা দিতে এসেছি। তাহলে বারান্দা থেকে এভাবে নামলে কেন? যদি তুমি পড়ে যেতে, দরজা দিয়েও তো আসতে পারতে। নিশান মেয়েটার গালে হাত বুলিয়ে বলল, আমি তো তোমার সাথে লুকোচুরি খেলতে চাইছিলাম, তাই। মেয়েটি খুশি হয়ে গেছে। নিশানের গালে হাত দিয়ে খুশি মনে বলল, সত্যি? সত্যি তো। এখন তুমি গিয়ে বাড়ির ভিতরে লুকিয়ে পড়ো, তারপর আমি তোমাকে খুঁজে বের করব, কেমন? আর বাড়ির কাউকে আমাদের এই খেলার কথা বলবে না। মেয়েটি খুশিতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর নিশানের গালে একটা চুমু খেয়ে মেয়েটি ছুট লাগালো বাড়ির ভেতরে। তাকে যেতে দেখে নিশান হাফ ছেড়ে বাঁচল। দ্রুত নিজের বুটগুলো পরে নিল। তারপর লাগেজটা নিয়ে ছুট লাগালো বাড়ির পেছনের গেটের দিকে। সেখানে গিয়ে ঝট করে গেট খুলে তোড় লাগালো বাড়ির বাইরে। বেশ অনেকটা দূর যাওয়ার পর সে থামল। জোরে জোরে শ্বাস ছাড়ছে। সে পেছন ফিরে দূরের আলোকিত মির্জা বাড়ির দিকে তাকালো এক ঝলক। মনে পড়ে গেল তার বাবা মায়ের সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা। কতই না সুখে ছিল তারা, কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর থেকেই এই চাচা চাচি নামক
শয়তানগুলো সম্পত্তির লোভে ওর জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। আজ অবশেষে সে এই তিক্ত জীবন থেকে মুক্তি পেতে চলেছে। নিশান হাসতে হাসতে নিজে নিজেই বলে উঠল, ওই জায়গা পালাইয়া রওশন না, তুই আর তোর আম্মা আব্বা পাইবি না আমারে খুঁজা। তারপর নিশান একটা সিএনজি ধরে রওনা দিল ওর বড় মামার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে এই সম্পর্কে কিছু না জানা মির্জা বাড়ির সবাই আনন্দ উদযাপন করতে ব্যস্ত। তখনই রুবি বেগম যে মেয়েগুলোকে নিশানের ঘরে পাঠিয়েছিল তারা ছুটে নিচে আসে। তাদের মধ্যে একজন হাঁপাতে হাঁপাতে বলে, নিশাত আপুর রুমের দরজা ভিতর থেকে বন্ধ, অনেকবার ডাকার পরও সে দরজা খুলছে না। মেয়েটির কথা শুনে সবাই অবাক হলো বেশ। রুবি বেগম আর রহিম মির্জা ছুটে গেলেন নিশানের ঘরের দিকে। বেশ কয়েকবার ডাকার পরেও যখন কোনো উত্তর এলো না, তখন তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো। মেয়েটার আবার নিজের সাথে উল্টোপাল্টা কিছু করে বসেনি তো? এই ভেবেই তাদের দুজনার গলা শুকিয়ে এলো। একে অপরের দিকে চিন্তিত নয়নে চোখাচোখি করল। তখনই রওশন নিচ থেকে দোতলায় এগিয়ে এলো। বাবা মাকে নিশানের ঘরের সামনে এমন চিন্তিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকাল। তাদের দিকে এগিয়ে গিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? রবি বেগম তাকে বলল, নিশান্ত কোনো প্রকার সাড়াও দিচ্ছে না আর দরজাও খুলছে না। তার উত্তর শুনে রওশন নিজেও চিন্তিত হয়ে পড়ল। বাবা মাকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে নিচে দাঁড়ালো আর মৃদু স্বরে নিশান্তকে ডাকল, নিশান, নিশান, দরজাটা খোল প্লিজ। না, তবুও কোনো উত্তর এলো না ভেতর থেকে। তাদের তিনজনের চিন্তা এবার ভয়ে পরিণত হলো। রওশন আরও কোমল সুরে বলে উঠল, নিশান, আচ্ছা যা, তোকে বিয়ে করতে হবে না, তবুও প্লিজ দরজাটা খোল। এবারও কোনো সাড়া এলো না। কোনো উপায় না পেয়ে রওশন ও রহিম মির্জা দরজাটা কোনো মতে ভেঙে ফেলল। রুমে প্রবেশ করতেই তারা সম্পূর্ণ রুমটি খালি পেল। কোথাও নিশানের কোনো অস্তিত্বই নেই। রবি বেগম বাথরুমে চেক করলেন, সেখানেও নিশান নেই। তারপর যখন বারান্দা চেক করতে গেলেন তখনই তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি রওশন আর রহিম মির্জাকে ডাক দিলেন। রুবি বেগমের ডাকে তারাও ছুটে গেল বারান্দার দিকে। বারান্দার সামনের রেলিংয়ের সাথে শাড়ি ঝুলতে দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না ঠিক কী হয়েছে। রহিম মির্জার কপালে হাত পড়ল। রবি বেগম ন্যাকা কান্না জুড়ে দিলেন আর রওশন পাথরের ন্যায় দাঁড়িয়ে রেলিংয়ের দিকে তাকিয়ে রইল। বেশ খানিকটা সময় পর রওশন ভারী কণ্ঠে বলল, এখন আর কেঁদে কি হবে আম্মু? আমি তোমাদেরকে প্রথম থেকে বারণ করেছিলাম ওকে এই বিয়েতে জোর না করতে। নিশান বরাবরই নিজের মর্জি মতো চলার মেয়ে, ওকে কোনো কিছুতে জোর করলে ও ঠিক তার উল্টোটাই করে। এখন মজা বোঝো। এই বলেই রওশন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। লম্বা পা ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। হঠাৎ গুলির শব্দে নিস্তব্ধ বাগান যেন কেঁপে উঠল। একটি গার্ডের নিথর দেহ বাগানের মাটিতে লুটিয়ে আছে। কপাল বেয়ে তাজা রক্ত গলগল করে ছুটছে। বাকি সকল গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি অফরান মেহফিলের সামনে, যে বর্তমানে রেগে বোম হয়ে আছে। ধূসর বর্ণের চোখচূড়া লালচে হয়ে উঠেছে। কপালের চুলগুলো ঘামের কারণে কপালেই লেফটে আছে। ফর্সা গলা আর হাতের রগ ফুলে উঠেছে। অভ্রান তার ব্লু শ্যাডোকে খাঁচার ভেতর থেকে বের করতে করতে হুঙ্কার দিয়ে বলল, আর কেউ কি আমার সাথে নেমো খারামি করেছো? করে থাকলে স্বীকার করো, নাহলে আমি যদি পরে জানতে পারি তাহলে তোমাদেরকে জ্যান্ত ব্লু শ্যাডোর সামনে ছেড়ে দিব। তার হুঙ্কারে আর ব্লু শ্যাডোর গর্জনে সকলেই কেঁপে উঠল। কারো কিছু বলার মতো সাহস নেই। লিওন কিছুটা দূরত্ব বজায় রেখে শান্ত স্বরে আওড়ালো, ওকে কেন শ্যুট করা হয়েছে? এই নিমক খারামটা গতকাল ইরাকে ভিলাতে প্রবেশ করতে সাহায্য করেছে। সবাই বেশ অবাক হলো। যেখানে অভ্রানের অনুমতি ব্যতীত ভিলার ভেতর থেকে বাহিরে যেতে আর বাহির থেকে প্রবেশ করতে পারে না কেউ, সেইখানে এই গার্ডটি কিনা মিস্টার লারসনের বড় মেয়েকে ভিলার ভেতর প্রবেশ করতে সাহায্য করেছে। এতে অভ্রানের রেগে যাওয়াটাই স্বাভাবিক। অভ্রান হঠাৎই শীতল কণ্ঠে আদেশ দিল, ভিলার সিকিউরিটি আরো বাড়িয়ে দাও, আর যে আমার সাথে বেইমানি করতে চাইবে সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তারপর অভ্রান বিদ্যুতের বেগে বাগান থেকে ভিলার ভেতরে চলে যায়। সকলেই যেন হাফ ছেড়ে বাঁচল। ফ্রিকা দ্রুত ব্লু শ্যাডোকে তার খাঁচায় ঢুকিয়ে দিল। তার লিওনের সাথে মিলে অভ্রানের কাছে যায়।
আফরান তখন নিজের অফিস রুমে ছিল। ওরা দুজন দরজায় নক করলে আফরান তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। দুজনে গিয়ে আফরানের সামনে দাঁড়ালো। আফরানকে দেখে মনে হচ্ছে রাগটা এখন কমেছে। সেই সুযোগে লিওন স্বাভাবিকভাবেই বলল, বস, সব অস্ত্র ঠিকভাবে রাশিয়াতে সাপ্লাই করা হয়েছে, আর রাশিয়ার মাফিয়া বস মিস্টার এমিলিও আপনার সাথে ডিল করতে চায়। আফরান লিওনের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। তার ধূসর বর্ণের চোখ জোড়া সম্পূর্ণ শীতল। কিছুক্ষণ আগের লালচে ভাব মিলিয়ে গেছে চোখ জোড়া থেকে। আফরানের ঠোঁটের কোণে এক চিলতে বরফের ন্যায় শীতল হাসির রেখা ফুটিত হলো। সে শান্ত স্বরে বলল, আই লাইক ইট। তাহলে তার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করো। দিস ডিল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। লিওন আর রিকা সম্মতি সূচক মাথা নাড়ল। আফরান বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের ব্ল্যাক লেদারের জ্যাকেটটি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। তা দেখে লিওন বলে ওঠে, অ্যাগেইন হিল রেস। আফরান কোনো জবাব দিল না। তাই লিওন আবার বলে উঠল, আমি একবার ট্রাই করতে চাই বস। আফরান ফিরে থাকলো লিওন আর রিকার দিকে। তার শীতল অভিব্যক্তির কোনো প্রকার পরিবর্তন হলো না। লিওন আশা নিয়ে তাকিয়ে আছে আফরানের দিকে। তার বরাবরই রেসিংয়ের প্রতি খুব আগ্রহ, কিন্তু কাজের চাপ আর আফরানের ভয়ে কখনো তা বহিঃপ্রকাশে করতে পারেনি। আফরান শীতল কণ্ঠে বলল, লেটস গো। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে আসছে। চাঁদের আলো পাহাড়ের আশপাশ যেমন সৌন্দর্যে মুড়িয়ে দিচ্ছে, ঠিক তেমনই রহস্যময় ও বিপজ্জনক করে তুলছে। রাস্তার এক পাশে পাহাড়ের দেয়াল, তো অন্য পাশে গভীর খাদ, যার তলদেশে রাস্তা থেকে দেখা যেন অসম্ভব। হঠাৎই বাতাসের গতিতে দুটো বাইক ফুল স্পিডে চলছে। একটিতে আছে আফরান আর আরেকটিতে আছে লিওন। লিওন আফরানের স্পিডের সাথে শত তাল মিলিয়ে চালাতে চাইলেও আফরানের বাইক তার আগে অধিক গতিতে পাহাড়ের রাস্তাকে হাওয়ার গতিতে অতিক্রম করছে। বাইকের ইঞ্জিনের শব্দ পাহাড়ের দেয়ালের সাথে প্রতিধ্বনিত হয়ে পুনরায় ফিরে আসছে। বেশ অনেকটা সময় রাইডিংয়ের পর আফরানের বাইকটি সে সীমানা অতিক্রম করে ব্রেক কষল। লিওন তার পেছনে এসে থামল। বেচারা হেলমেটটা কোনো রকমে খুলে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো, যেন আরেকটু হলে তার প্রাণটাই বেরিয়ে যেত। ওর এমন অবস্থা দেখে হেলমেটের ভেতরে আফরানের ঠোঁটে শীতল হাসি ফুটে উঠল। লিওন আফরানের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ইটস টু মাচ রিস্কি বস। আফরান নিজের হেলমেটটা খুলে বাইকের ওপর রাখল। নিজের চুল ঠিক করতে করতে ঠান্ডা স্বরে বলল, অ্যান্ড আই এম অবসেসড উইথ রিস্ক। ইউ আর ক্রেজি বস। আচ্ছা, আপনার কি কখনো মৃত্যুর ভয় হয় না? লিওনের প্রশ্নে আফরান নিজের ধূসর বর্ণের চোখজোড়া খালি খাদের দিকে নিক্ষেপ করল আর অনুভূতিহীন ভঙ্গিমা বজায় রেখে শীতল স্বরে বলল, মৃত্যুর ভয় তাদেরই থাকে যাদের পিছু টান থাকে। আর এই অভিজাত্যের শহরে গ্যাংস্টার অফরান মেহফিলের কোনো পিছু টান নেই। মেহফিলের কঠোর শব্দগুলোর অর্থ বুঝতে পেরে লিওনার প্রত্যুত্তর করল না। শিকদার বাড়ির সাথে সামনে এসে সিএনজি থামতেই নিশান নেমে পড়ল। ভাড়া পরিশোধ করে বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। দারোয়ান ওকে দেখে মৃদুভাবে স্বাগতম জানিয়ে গেট খুলে দেয়। নিশান দ্রুত পায়ে হেঁটে বাড়ির মেইন ডোরের সামনে গেল। দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করতেই তার মামি মরিয়ম বেগমকে দেখে ছুটে গেল সে মামির কাছে। মরিয়ম বেগম ওকে দেখে জড়িয়ে ধরলেন আর স্নেহের স্বরে শোধালেন, তুই ঠিক আছিস তো মা? আমি একদম ঠিক আছি মামি। মামা কোথায়? নিশানের কথা শেষ হওয়া মাত্রই সোহেল শিকদার নিচে নেমে এলেন। এসে নিশানকে স্নেহের সাথে বুকে জড়িয়ে নিলেন। নিশান মামাকে জড়িয়ে ধরল। অন্য কোনো মেয়ে হলে হয়তো আবেগের বশে এখনই কান্না করে দিত, কিন্তু নিশান তো নিশানই। কান্না করার বদলে তার আজ আনন্দ হচ্ছে। অবশেষে সে ওই বাড়ি নামক জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পেরেছে। সোহেল শিকদার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, তোর আসতে আর একটু দেরি হলে আমি নিজেই ওই বাড়িতে যেতাম। তবুও এই বিয়ে আমি কিছুতেই হতে দিতাম না। আচ্ছা, তুই এলি কিভাবে? নিশান বাঁকা হেসে বলল, বারান্দা বেয়ে পালিয়ে এসেছি। সোহেল শিকদার আর মরিয়ম বেগম অবাক কণ্ঠে বললেন, কি? কিভাবে? তারপর নিশান তাদের সব বলল ও কিভাবে বারান্দা বেয়ে পালিয়ে এসেছে। সব শুনে ওনারা অবাক হলেও নিশানের প্রতি গর্বিত হলেন। মরিয়ম বেগম নিশানের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর মাও এমন ছিল। বিপদ যতই বড় হোক না কেন, ও কখনো ভয় পেত না, সব সময় সাহসের সাথে লড়াই করে যেত।
কথাটা শুনে নিশান মুখখানি একটু মলিন হয়ে গেল, কিন্তু এই ভেবে ভালো লাগলো যে ও মায়ের মতো হয়েছে আর রাগটা ঠিক ওর বাবার মতো পেয়েছে। সোহেল শিকদার ঘড়ির দিকে তাকাতেই তার মুখের ভঙ্গিমা শক্ত হয়ে গেল। নিশানকে নিজের দিকে ঘুরিয়ে সিরিয়াস স্বরে বললেন, এই নে তোর পাসপোর্ট, ভিসা আর টিকিট। ভাগ্য ভালো যে তোর পাসপোর্ট আর ভিসা আমার কাছেই ছিল। এখন শোন, তোর ফ্লাইট ছাড়তে আর 2 ঘন্টা 48 মিনিট বাকি আছে, মানে রাত 12:35-এ ছাড়বে। এখান থেকে যেতে আমাদের 15 মিনিটের বেশি সময় লাগবে না, আর তোকে ইতালির এয়ারপোর্ট থেকে নিতে নিজাম আসবে। নিশান মাথা নাড়ল। তারা গতকালই মামা ভাগ্নি মিলে এইসব প্ল্যান করে রেখেছিল। সোহেল শিকদার নিশানের লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে গেলেন। মরিয়ম বেগম নিশানের কপালে একটা চুমু দিয়ে বললেন, সাবধানে থাকবি কেমন? আর কোনো সমস্যা হলে তোর ছোট মামা মামিকে বলবি, তাদের না বলতে পারলে আমায় ফোন করে বলবি কেমন? মরিয়ম বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, মেয়েটাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেললেন। জুই বেগম তার একমাত্র ননদ হওয়ায় জুই বেগমের প্রতি তার স্নেহ মমতা অত্যাধিক ছিল, আর নিশান্ত তারই অংশ, দেখতেও একদম মায়ের মতো হয়েছে। তাই ওর প্রতি মরিয়ম বেগম স্নেহ মমতাও ঠিক একই রকম। নিশান মামিকে সামলে দৃঢ়ভাবে বলল, আজ আমি যাচ্ছি ঠিক, কিন্তু আমি আবার ফিরে আসবো মামি। এই শয়তানগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হলেও আমি আবার ফিরবো। আমি সবসময় তোর জন্য দোয়া করব, ভালো থাকিস। তারপর নিশান মামির থেকে বিদায় নিয়ে মামার সাথে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট পর তারা এয়ারপোর্ট পৌঁছায়। গাড়ি থেকে নেমেই নিশান মামাকে বলল, বাকিটা পথ আমি একাই যেতে পারবো মামা। সোহেল শিকদার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, নিজের খেয়াল রাখিস কেমন? আমি নিজামকে বলে দিয়েছি, তুই গেলে ও তোকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেবে। থ্যাংক ইউ মামা। সোহেল শিকদার ওর কপালে একটা স্নেহ ভরা চুমু দিলেন। তারপর নিশান নিজের লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। ও যতক্ষণ না পর্যন্ত ভেতরে মিলিয়ে গেল ততক্ষণ পর্যন্ত সোহেল শিকদার বাহিরেই দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি একটা তপ্তশ্বাস ছেড়ে গাড়িতে উঠে বসলেন আর বাড়ির উদ্দেশ্যে ফের রওনা দিলেন। অন্যদিকে নিশান সকল ফর্মালিটিস শেষ করে অবশেষে প্লেনে উঠে নিজের সিটে বসল। একটা স্বস্তির শ্বাস ছাড়লেও জানা নেই কতক্ষণ যাবত এই শ্বাস তার মধ্যে আটকে ছিল। নিজের চোখ দুটো বন্ধ করলে চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা উষ্ণ লোনা জল। কিছুক্ষণের মধ্যেই প্লেন ছাড়ল, রওনা দিল ইতালির উদ্দেশ্যে। নিশান চোখ খুলল, পাশ ফিরে জানলার বাইরে তাকালো সে। প্লেন আস্তে আস্তে আকাশ পথে পাড়ি জমাচ্ছে, পিছে ফেলে যাচ্ছে চিরচেনা সেই শহর। জানলার গ্লাসে হাত রেখে নিশান গভীর স্বরে বলল, আজ যেই বাড়ি থেকে আমাকে পালিয়ে আসতে হয়েছে, একদিন সেই বাড়িতেই সসম্মানে আমি আবার ফিরে যাব, আর তোমাদের উচিত শিক্ষা দেব মাই ডিয়ার চাচা চাচি। শেষের কথাটুকুই নিশানের রাগ, জেদ আর ক্ষুব্ধতা স্পষ্ট হলো। কালো চোখ জোড়া জানলার বাইরে নিবন্ধ রাখল সে। আজ থেকে তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। একটি নতুন দেশ, একটি নতুন শহর, কিছু চেনা পরিচিত মানুষ, আর সব অপরিচিত, তবুও মনে প্রাণে নতুন করে বাঁচার একটি নতুন সুযোগ। তার ঠোঁটের কোনো এক উজ্জ্বল নক্ষত্রের ন্যায় মেহি হাসি স্ফটিক স্পষ্ট হলো। সোফিয়া মেহফিল ভিলার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে একখানা গোলাপি বর্ণের টপস আর লোকার ড্যামিজ স্কার্ট। আফরানের করা নিষেধাজ্ঞা আরোপ করায় কোনো গাড়ি তাকে ভিলার ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। অভ্রান এই দৃশ্য তার অফিস রুমের গ্লাস বিশিষ্ট দেয়ালের মাধ্যমে দেখছে। তার ঠোঁটের কোণে নিষ্প্রভ হাসির রেখা। তখন লিওন অফিস রুমে প্রবেশ করল। তার উপস্থিতি টের পেয়ে অভ্রান নিজের আর চেয়ারে বসল, পায়ের উপর পা তুলে শীতল কণ্ঠে লিওনকে জিজ্ঞেস করল। লিওন খোশ মেজাজে উত্তর দিল, রাইভা কন ইল ভোলো দেল পোমেরিগিও। অভ্রান বেশ কিছু সময় নিশ্চুপ রইল, তারপর একই কণ্ঠে বলে দিল, আমি তাকে যে কাজ দিয়েছিলাম ও কি তা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করছে? ইয়েস, ও ড্রিটো টিমের পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলেছে। ওর কথা শেষ হওয়ার পূর্বে রিকা ছুটে এলো। রিকাকে দেখে মনে হলো সে বেশ বিরক্ত হয়ে আছে। সে কয়েকটি ঘন ঘন শ্বাস ছাড়ল, তারপর উত্তেজিত কণ্ঠে বলল, বস, আমি কিন্তু সত্যি ওই সোফিয়াকে ব্লু শ্যাডোর কাছে ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা বেয়াদব নেই। রিল্যাক্স কাকা, ওই মেয়েকে চাইলে আমি এখনই মেরে ফেলতে পারি, কিন্তু ওকে মেরে ফেললে ওর বাবার প্ল্যান সম্পর্কে আমি জানতে পারবো না।
তাই ওকে বাঁচিয়ে রাখাটা এখন বেশি ইম্পর্ট্যান্ট। ও যা করছে ওকে তা করতে দাও, সময় হলে আমি ওকে নিজের হাতেই শেষ করে দেব। অভ্রানের কঠোর জবাবে রিকা আর লিওন দুজনেই চুপ হয়ে গেল। অভ্রান যে সোফিয়ার উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে আছে তা তার কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। অভ্রান চোখের ইশারায় ওদের দুজনকে তার অফিস রুম থেকে বেরিয়ে যেতে বলল। লিওন আর রিকা দ্রুত অফিস রুম থেকে বেরিয়ে গেল। রিকা অফিস রুমের বাইরে দাঁড়িয়ে রইল আর লিওন বেরিয়ে পড়ল নিজের অন্য কাজের উদ্দেশ্যে, যা তাকে অভ্রান করতে বলেছিল। দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষ করে প্লেন অবশেষে ইতালির মাটিতে ল্যান্ড করেছে। নিশান সবে সকল ফর্মালিটিস শেষ করে নিজের লাগেজটা নিয়ে বেরিয়ে আসতে শুরু করে এয়ারপোর্ট থেকে। বের হতে হতে সে লক্ষ্য করলো সকলে তার দিকে অন্যরকম অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে চেয়ে আছে। তার কাছে এটা স্বাভাবিকই লাগলো। প্লেনেও তার সাথে এই ঘটনা ঘটেছিল। কারণটা হলো তার পরনে এখনও বিয়ের শাড়ি। সময়ের অভাবে সে শাড়িটা পরিবর্তন করতে পারেনি। নিশান মলিন হাসল, ভাবলেও একটা বিয়ে থেকে বাঁচার জন্য তাকে কত কিছুই না সইতে হচ্ছে। নিশান এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখতে পেল তার কাঙ্ক্ষিত মানুষটিকে। ছুটে গেল তার কাছে আর স্বস্তির কণ্ঠে চেঁচিয়ে উঠল, ছোট মামা। নিজাম শিকদারও মেয়েটাকে জড়িয়ে নিল, আলতো করে হাত বুলিয়ে দিল। কতগুলো বছর পর মেয়েটাকে চোখের সামনে দেখছে। তিনি নিশানকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রায় 1 ঘন্টা পর তারা তার বাড়ির সামনে পৌঁছালেন। তিনি নিশানকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই ওর ছোট মামি আয়েশা বেগম ছুটে এলেন তাদের দিকে। মেয়েটাকে আদরে জড়িয়ে নিলেন বুকের সাথে। বড্ড চিন্তায় ছিলেন নিশানকে নিয়ে। আগে কখনো তো এমন একা আসা হয়নি ওর। মমতা ভরা কণ্ঠে বললেন, আর কেউ আমাদের মেয়েকে জোর করে বিয়ে করতে পারবে না। এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি, আর যেতে হবে না তোকে ওই অপয়া বাড়িতে। মামির কথায় নিশান মৃদু হাসল। ওর 2 মামি যে ওকে ভীষণ ভালোবাসে সেটা তো ও খুব ভালো করেই জানে। নিশান মামির কাঁধে মাথা রেখে মৃদু স্বরে বলল, তোমার সাথে থাকবো বলেই তো এই জাহান্নাম থেকে বেরিয়ে এসেছি। রাখবে না তোমাদের এই মেয়েকে তোমাদের সাথে? আয়েশা বেগমের চোখজোড়া খুশির অশ্রুতে ভরে এলো। তিনি হাসি মাখা মুখে বললেন, অবশ্যই রাখবো। প্রয়োজন হলে সারা জীবন তোকে আমাদের কাছে রেখে দেব। তোর মামা তোকে আগামীকাল ভার্সিটিতে নিয়ে যাবে, কেমন? তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি। এখন চল, ফ্রেশ হবি। কত দূর থেকে জার্নি করে এলি, নিশ্চয়ই তোর ক্লান্ত লাগছে। নিশান মৃদুভাবে মাথা নাড়ল। তারপরে মামির সাথে চলে গেল রুমের দিকে। নিজাম শিকদার আর আয়েশা বেগমের 2 ছেলে মেয়ে। বড় ছেলে দিহান, যার বয়স সবে 23, নিশানের 2 বছরের বড়, আর ছোট মেয়ে তুবা, যার বয়স 18। ওদের সাথে নিশানের বন্ডিং বরাবরই খুব ভালো। রাতে খাবারের সময় সবাই বেশ আনন্দের সাথে খোশ গল্প করতে করতে খাবার খেলো। নিশানের মন আজ খুব খুশি। অনেকগুলো বছর পর আজকে সে এমন আনন্দের সাথে খাবার উপভোগ করলো। বাবা মায়ের মৃত্যুর পর জীবনটা কেমন যেন হয়ে গেছিল তার। অনুভূতি শূন্য, দিখারা একটা জীবন, যার কোনো অর্থই তার নিকট ছিল না। কিন্তু আজ তার নিজেকে আবার জীবন্ত মনে হচ্ছে। খাবার শেষ করে নিশান তুবার সাথে ঘুমোতে গেল। তখন তুবা তাকে জিজ্ঞেস করলো, যাকে ছোটবেলা থেকে ভাই হিসেবে দেখে এসেছি, তাকে হঠাৎ করে কিভাবে নিজের স্বামী রূপে গ্রহণ করি বল? নিশান কিছুক্ষণ চুপ রইল। শৈশবের কিছু মুহূর্তের স্মৃতি তার দৃষ্টিপটে ভেসে উঠল। সে নিচের মাথায় একটা ঝাঁকুনি দিয়ে ধাতস্থ কণ্ঠে বলল। নিশানের কথার অর্থ তুবা বুঝতে পারল, তাই আর কথা বাড়ালো না। দুজন চুপচাপ রইল। আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো ঘুমের দেশে। রাতের 1টা বাজে তখন। মির্জা বাড়ি সম্পূর্ণ নিস্তব্ধ, নিস্তেজ। রহিম মির্জা আর রুবি বেগম গভীর ঘুমে বিভোর। গতকাল নিশান পালিয়ে যাওয়ার খবর যখন সকল আত্মীয় স্বজন জানতে পারে, তারা সবাই নানান কথা বলেছিল। এইসব থেকে ক্লান্ত হয়ে আজ রহিম মির্জা আর রুবি বেগম একটু শান্তিতে ঘুমোচ্ছে। আর রওশন, সে কি করছে? ঠিক আছে তো সে? ক্লান্ত জীর্ণ শীর্ণ দেহখানা নিয়ে রওশন ঈশানের ঘরের সামনে গেল। একটা ম্লান শ্বাস ছেড়ে সে প্রবেশ করলো ঘরের ভেতরে। নিশানের বরাবরই কালো রং খুব পছন্দের, তাই তো রুমখানাও কালো রঙের আসবাবপত্র দিয়ে সজ্জিত। খাটের দেয়ালের সাথে টানানো বড় ফ্যামিলি ফটোর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো রওশন। নিশান ওর বাবা মায়ের মাঝখানে বসেছিল। পরনে তার নীল রঙের একটি গাউন, আর ঠোঁটের কোণে সেই মোহনীয় এক চিলতে হাসি।
যা যে কোনো পুরুষের হৃদয়ে ঝড় তুলতে মহা অস্ত্রের মতো কাজ করে। রওশন গতকাল থেকে নিজেকে বলে আসছে নিশান যা করেছে ঠিক করেছে। নিশান বরাবরই প্রতিবাদী আর একরোখা স্বভাবের মেয়ে। এসব জোর জবরদস্তি সে দু চোখে সহ্য করতে পারে না। নিশান ঠিকই নিজের একটা ব্যবস্থা করে নেবে, এইসব বলেই রওশন নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। কিন্তু মন কি আদৌ এইসব সান্ত্বনার বাণী বিশ্বাস করে? মনের ওপর তো কারো জোর খাটে না। রওশন শত চেয়েও তার মনকে শান্ত করতে পারছে না। তার হৃদয়ে চলছে উথাল পাথাল ঝড়। তার হৃদয়খানা ওই মেয়ের জন্য আনচান করছে। একটি বার ওই মেয়েকে দেখতে চাইছে, তার কণ্ঠে রওশন নামখানি শুনতে চাইছে। রওশন বেডের পাশে ফ্লোরে বসে পড়ল। নিশানের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ম্লান স্বরে গুনগুন করে উঠল। চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি পাশে। হাই যদি একবার যেত না জানা গো, আমার হৃদয় আছে। জীবনের একটি ভুল, জড়ালো কত ফুল, জানি না, ও জানি না। রওশন থামলো, তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, আমার বাবা মায়ের শাস্তিগুলো আমায় দিচ্ছিস, তাই না নিশান? সব বুঝলি, শুধু এই রওশন মির্জাকে বুঝলি না। রওশন চোখ জোড়া বন্ধ করে নিল। জীবনটা বিষাক্ত লাগছে তার কাছে। সে তো কোনো অন্যায় করেনি, তাহলে তাকে কেন হারানোর এই অসহ্য বিষ পান করতে হলো? নিশানের বাবার সম্পত্তির ওপর রওশনের বাবা মায়ের শুরু থেকেই লোভ ছিল, যা সাইফুল মির্জা আর জুই বেগমের মৃত্যুর পর থেকে দ্বিগুণতর হয়ে গেছে। কিন্তু রওশনের মধ্যে তো কখনোই এই সম্পত্তির প্রতি কোনো লোভ লালসা ছিল না। সে তো শুধু একটা সাধারণ জীবন চেয়েছিল, যেখানে সে, নিশান আর তাদের কিছু সুখময় মুহূর্ত থাকবে। কিন্তু আজ সে একা, নিঃস্ব। আজ কোথাও নিশানের অস্তিত্ব নেই, আছে শুধু তার ফেলে যাওয়া হাজারো স্মৃতি। এ কেমন শাস্তি? রওশন চোখ খুলল। লোনা জল চোখে টলমল করছে। যে কোনো সময় চোখ বেয়ে গড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। রওশন নিজেকে এক প্রকার জোর করেই শান্ত করল। তারপর নিশানের রুম থেকে বেরিয়ে গেল। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল কোনো এক কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। রওশনের গাড়ি এসে থামল শিকদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এসে ভেতরে প্রবেশ করতে নিলে গার্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রওশন তাকে উপেক্ষা করে গেট পেরিয়ে বাড়ির মেইন দরজার কাছে যায়। পরপর অনেকগুলো বেল বাজানোর পর সোহেল শিকদার তন্দ্রাচ্ছন্ন শরীর নিয়ে দরজা খুললেন। সামনে রওশনকে দেখে তার ঘুম যেন দরজা দিয়ে পালালো। রওশন কোনো কথা না বলেই বাড়ির ভেতরে প্রবেশ করে নিশানের নাম ধরে ডাকতে আরম্ভ করল। বেশ অনেকক্ষণ ডাকার পরেও নিশানের কোনো সারা শব্দ এলো না, বরং তার চেঁচামেচিতে মরিয়ম বেগম রুম থেকে বেরিয়ে এলেন। সোহেল শিকদার শক্ত কণ্ঠে বললেন, অহেতুক ডেকে লাভ নেই, ও এখানে আসেনি। রওশন তার দিকে ফিরে তাকালো। চোখ দুটি রক্তিম বর্ণ ধারণ করে আছে, যেন যে কোনো সময় বিস্ফোরিত হবে। রওশন সোহেল শিকদারের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, মিথ্যে বলছেন আপনি, ও এখানে এসেছে আমি জানি। ও তাই নাকি? স্বপ্ন দেখেছিলে নাকি এটা? মরিয়ম বেগম বিদ্রুপাত্মক হাসি দিয়ে কথাটা বললেন। রওশনের খারাপ লাগলেও সে মরিয়ম বেগমকে কোনো প্রত্যুত্তর করল না, বরং সোহেল শিকদারের দিকে ফিরে মিনতির স্বরে বলল, প্লিজ আঙ্কেল, বলুন না ও কোথায়, আমি শুধু একবার ওকে দেখব প্লিজ আঙ্কেল। গতকাল থেকে ওর চিন্তায় আমি একটু ঘুমাতে পারিনি। ও ঠিক আছে তো? রওশনের এমন মিনতিতে সোহেল শিকদার তার প্রতি হয়তো দয়া হলো। তিনি নিজের চশমাটা ঠিক করে রওশনের দিকে তাকালেন। আসলে ঘুম না হওয়ার কারণে ছেলেটার চোখগুলোর নিচে কালো দাগ পড়ে গেছে। সোহেল শিকদার একটা শ্বাস ছাড়লেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, ও কোথায় আছে তা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু ও যেখানেই আছে ভালো আছে। তাই এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ। গাড়িতে বসে জানলার গ্লাস দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে রওশন। চোখ কেমন ম্লান আর নিষ্ফল হয়ে আছে। সোহেল শিকদার তাকে বলল না নিশান কোথায় আছে। রওশন আপন মনে বলে উঠল, আমি তোর জন্য অপেক্ষা করব নিশান, একদিন না একদিন তুই তো ঠিক ফিরে আসবি।
নাইট হলে ক্লাবের ভিআইপি রুমে একপাশে বসে আছে গ্যাংস্টার টিম ফায়ার ড্রাগন, যার মূল সদস্য হলো লিওন, রিকা, জেরিন, ইভান আর তাদের লিডার এভরান মাহফিল। আর অন্য পাশে বসে আছে আরেকটি টিমের নেতা ও তার টিমের সদস্যরা। তারা বহুদিন যাবৎ একটি দ্বন্দ্বে জড়িত ছিল, যার অবসান ঘটাতে আজ আভরান দুটি দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। পুরো রুম জুড়ে বিরাজ করছে নীরবতা, সবার ভেতরে কাজ করছে এক ধরনের উত্তেজনা। তৃতীয় দলের লিডার ডেভিড উগ্র মেজাজে বলে উঠল, তোর কারণে আমার ভাই মারা গেছে, আর তুই এখানে এই দ্বন্দ্বের অবসান ঘটাতে এসেছিস? এটা কখনোই হবে না। ডেভিডের এমন কথায় আভরানের চোয়াল শক্ত হয়ে এলো। ধূসর বর্ণের চোখ জোড়ায় হালকা লাল আভা ছড়িয়ে পড়ল। তবুও সে নিজেকে সংযত রাখার চেষ্টা করে শান্তভাবে বলল, দেখ, তোর ভাইয়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওকে আমরা মারিনি। আভরানের কথা ডেভিড মানতে নারাজ ছিল। তার একটাই কথা, তার ভাইকে আভরানের কারণে মরতে হয়েছে। অথচ তার ভাই মারা গিয়েছিল রাশিয়ান মাফিয়াদের হাতে, যারা খুব নৃশংসভাবে তাকে মেরেছিল। ডেভিড আভরানকে অকথ্য ভাষায় ইতালিয়ান গালি দিতে শুরু করে। নিজেকে আর সংযত না রাখতে পেরে আভরান সামনে থাকা নিজের বন্দুকটি নিয়ে ডেভিডের কপাল বরাবর শ্যুট করে। আকস্মিক ঘটনায় দুই দলের সকল সদস্যই কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। ডেভিডের নিথর দেহখানা সোফাতে পড়ে যায়, কপাল বেয়ে গল গল করে তাজা উষ্ণ রক্ত ঝরছে। তাতেও যেন আভরান ক্ষান্ত হয় না। সে নির্দয়ভাবে ডেভিডের নিথর দেহের ওপর লাথি দিতে শুরু করে। লিওন আর রিকা কোনোভাবেই তাকে থামাতে পারছে না। এদিকে পরিস্থিতি খারাপ হতে দেখে ডেভিডের দলের লোকেরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা বড়ই মুশকিল। সে তো নিজের মতো অতিবাহিত হয়, কারোর জন্য অপেক্ষা সে করে না। তাই তো মানুষ চেষ্টা চালিয়ে যায় হাতে থাকা সময়ের মধ্যে নিজেকে মানিয়ে নিতে। একবার সময় হাত ফসকে গেলেও তো সেও সেই সময় আর ফিরিয়ে আনা যায় না। মানুষ তো সর্বদাই সুখপ্রেমী, সুখ পাওয়ার লোভ যেন তাদের সর্বাঙ্গে মিশে আছে। কেউ অন্যের সুখে নিজের সুখ খুঁজে নেয়, তো আবার কিছু মনুষ্য আছে যারা অন্যের থেকে সুখ ছিনিয়ে নিজের সুখ বলে দাবি করে। এই সুখ পাওয়ার জন্য তারা করে বসে কত রকম সদাকলা। ইতালিতে আজ ৬ষ্ঠ দিন নিশানের। ভার্সিটিতে ভর্তি হয়েছে, নতুন কিছু বন্ধু বান্ধবীও বানিয়েছে। অচেনা এই রোম শহরটি এখন তার কাছে যেন চিরচেনা হয়ে উঠেছে। বন্ধুদের সাথে সময় কাটানো, মামা মামি আর মামাতো ভাই বোনদের সাথে মিলে তার জীবন এখন সুখেই কাটছে। এতগুলো বছরের বিষাদময় জীবন আর বাড়ির ছায়া থেকে মুক্তি পেয়ে যেন মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে সে। কি অদ্ভুত, তাই না? নিজের চিরচেনা বাড়ি, শহর, দেশ, বন্ধুদের ছেড়ে এসেছে শুধু একটুখানি সুখের নেশায়। সুখের মধুময় স্বাদখানা একটু আস্বাদন করতে এক নতুন শহরে এসেছে। নিশান সবে রেডি হয়ে নিচে নেমেছে। পরনে একটা সফেদ সাদা রঙের ফ্লোরাল ড্রেস, হালকা ফুলের কারুকাজ করা আছে, সাথে বরাবর কালো বুট। নিশান ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসল। আয়েশা বেগম খাবার পরিবেশন করতেই সবাই নিজেদের খাওয়া শুরু করলো। খেতে খেতে দিহান নিশানকে উদ্দেশ্য করে বলল, আজকে আমি তোকে সিটি থেকে আনতে যেতে পারবো না নিশু, তুই নিজে আসতে পারবি? নিশান মৃদু হেসে উত্তর দিল, পারবো, তুই চিন্তা করিস না। খাওয়া শেষ হতেই নিশান বেরিয়ে পড়ল নিজের ভার্সিটির উদ্দেশ্যে। আজকে ভার্সিটি শেষে সে তার নতুন ফ্রেন্ডস মানে মালিয়া, বাঙালি আর জ্যাকব এর ইতালিয়ান সাথে ঘুরতে বেরোবে। ও ক্লাসে পৌঁছতেই দেখে ওরা বসে আছে। নিশান গিয়ে ওদের সাথে বসলো। কিছুক্ষণ পর প্রফেসর এসে ক্লাস আরম্ভ করলেন। পুরো দিনটা ক্লাস করে দুপুর ৩টা নাগাদ ওরা তিনজনে ক্যাম্পাসে গিয়ে বসলো। মালিয়া বলল, তোকে না আজ অনেক সুন্দর লাগছে নিশান। নিশান ভ্রু উঁচু করলো। মালিয়ার দিকে তাকিয়ে বলল, কেন, অন্যদিন সুন্দর লাগে না বুঝি? মালিয়া মৃদু হেসে বলল, লাগে তো, তবে আজকে বেশি লাগছে। আচ্ছা শোন, নিশান তো কলোসিয়ামে যায়নি কখনো, তাই আজ আমরা যাব, কি বলিস? কলেজিয়াম হলো ইতালির রোম শহরে অবস্থিত প্রাচীন বৃহত্তম অ্যাম্পিথিয়েটার, যা মূলত অ্যাডিয়েটারদের লড়াই আর অন্যান্য গণবিনোদনমূলক শোয়ের জন্য ব্যবহৃত হতো। এটা পাথর ও কংক্রিট দিয়ে নির্মিত 4 তলা বিশিষ্ট একটা বিশাল উপবৃত্তাকার কাঠামো, যা প্রায় 50,000 দর্শক ধারণ করতে পারত এবং রোমান সাম্রাজ্যের প্রকৌশল ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
যদিও কালের বিবর্তনে এর অনেকটাই ধ্বংস হয়ে গেছে, তবুও এখনও এটিকে ইতালিয়ান নিদর্শনের অন্যতম একটি ধরা হয়। নিশান লোকমুখে কলোসিয়াম সম্পর্কে অনেক শুনেছে, তবে কখনো চাওয়ার মতো সৌভাগ্য তার হয়ে ওঠেনি। কিন্তু আজ তার এই ইচ্ছে পূরণ হতে চলেছে। নিশান, মালিয়া আর জ্যাকব মিলে ঠিক করলো বিকেলে যাবে। নিস্তব্ধ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দুটি মনুষ্য। একজনের চোখে ছড়িয়ে আছে অহেতুক পাগলামি, তো আরেকজনের ধূসর বর্ণের চোখের ভাষা যেন বোঝা মুশকিল। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে লিওন, রিকা আর জেরিন। তিনজনকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত তারা। জেরিন লিওন আর রিকাকে উদ্দেশ্য করে ফিস করে বলল, এই সোফিয়ার মতো নির্লজ্জ মেয়ে আমি আমার জীবনেও দেখিনি ব্রো।